স্যার শুরু করুন স্যার। স্যার আপনি মিউট আছেন স্যার। শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। শুরু। ওকে ওকে, আমরা আলোচনায় আসছি হোমিওপ্যাথিক দৃষ্টিকোণে এইসব স্কিন লিশনের বিষয়ে। আগের পার্ট 1-এর আলোচনার পরে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করছি, যেগুলো বলা হয়নি সেই সবগুলো নিয়ে। আমরা যেমন যেমন আমার পূর্ববর্তী বক্তা সাজদা খাতুন, ডক্টর সাজদা খাতুন বলে গেলেন, আমি প্রথমে সেগুলোর উপরই একটু আলোকপাত করি। যেমন ধরুন, ও বলেছে প্লেক্স নিয়ে। প্লেক্স গুলো আসলে কি? প্লেক্স গুলো হচ্ছে এরকমই একটা জিনিস যেখানে স্কিনের উপরের লেয়ারের একটা পরিবর্তন হয়, কনসিস্টেন্সি, স্কিনের কনসিস্টেন্সিটাই অল্টার্ড হয়ে যায় এবং এই জায়গাটা উঁচু হয়ে যায়, আবার নিচুও হয়ে যেতে পারে, কিন্তু তার সারাউন্ডিং স্কিনটা একটা, তার মধ্যে একটা উজ্জ্বলতা থাকে। তো এই প্লেগ গুলো বিভিন্ন রকমের হতে পারে, একটা ডিসকয়েড টাইপের হতে পারে, অথবা একটা রিং শেপেড হতে পারে। ডিস্ক শেপেড যেগুলো হয় সেটা ইউনিফর্মলি থিকেন্ড হতে পারে, মানে সব জায়গায় সমান পুরু। আর যেগুলো রিং শেপেড হয় সেগুলো হচ্ছে, তাকে অ্যানিউলার ফর্মের বলা যেতে পারে, অ্যানিউলার প্লেক হতে পারে। রাউন্ড শেপেড, যেমন আংটির মতো, আংটির মতো রিং শেপেড মানে আংটির মতন, মাঝখানটায় ফাঁকা হয়ে যায় আর চারিদিক এই প্লেগ গুলো সাধারণত সোরিয়াসিসের ক্ষেত্রে দেখা যেতে পারে, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন। এও বলেছেন যে এটা একটা জেনেটিক প্রিডিসপোজিশন থেকেই সাধারণত এগুলো হয়ে থাকে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। হেরিডিটিক্যালি, তার মানে হেরিডিটিক্যালি এসে যায়। সুতরাং আমরা যখন কেস রেকর্ড করবো হোমিওপ্যাথিক লাইনে, তখন ফ্যামিলি হিস্ট্রির মধ্যে যদি এই জিনিসগুলো থাকে তাহলে আমরা অবশ্যই এটাকে খুব বেশি গুরুত্ব দেব। বাবা মায়ের মধ্যে যদি আর থাকে, দেখা যাবে যে সন্তানের মধ্যেও ওই রোগটা আসতে পারে। আবার এমন ক্ষেত্র দেখা যায় যে ওই রোগটাই আসেনি, কিন্তু ওটা অন্য ফর্মের স্কিন ডিজিজ এসেছে, ঠিক সরাসরি
বাবার সোরিয়াসিস আছে বা মায়ের সোরিয়াসিস আছে বলেই যে সন্তানের মধ্যেও ওই সোরিয়াসিস হবে এমন কোনো ব্যাপার না। কারণ আমাদের মায়াজমেটিক থিওরিতে এরকম আছে যে এই সমস্ত স্কিন ডিজিজ গুলোর অরিজিনটা হচ্ছে ছোরা। সব স্কিন ডিজিজ যে ছোরা থেকে উদ্ভূত তা নয়। অনেক স্কিন ডিজিজ আছে যেখানে সাইকোসিস এবং সিভিলিস যুক্ত হয়ে গেছে। সেই সমস্ত ক্ষেত্রগুলোতে এটা মনে রাখতে হবে যে কমপ্লিকেশনও অনেক বেশি হয়ে যায় এবং আমরা সেখানে বিভিন্ন ভ্যারাইটির স্কিন লিশন দেখতে পাই। তো সন্তানের মধ্যে সোরিয়াসিস না এসে ওই গ্রুপের অন্য যে কোনো স্কিন ডিজিজে আসতে পারে। ফর এক্সাম্পল লুপাস চলে আসতে পারে, অথবা অন্য কোনো ভ্যারাইটি এক্সিমা চলে আসতে পারে, ইকথায়োসিস এটা চলে আসতে পারে, যেখানে 3টে মায়াজমি বর্তমান রয়েছে, চলে আসতে পারে। এই জন্য সোরিয়াসিসের ক্ষেত্রে আমরা দেখেছি যে সঙ্গে সোরিয়াসিসটা কিরকম স্কেলি টাইপের, ফ্লেকি মানে একটা শক্ত হাড় পরিবর্তন হয়ে যায় স্কিনের। আর একটা গুরুত্বপূর্ণ সাইন হচ্ছে সিলভারি কালার, যেটা ও বললো গুরুত্বপূর্ণ। আরেকটা যেটা আমাদের প্যাথোলজিতেও বলছে যে ইচিং, এবং তার সঙ্গে স্ক্র্যাচিং হবে খুব, এবং তার ব্লিডিং হবে। এই যে ইচিং ভ্যারাইটি যেখানে থাকবে স্কিন ডিজিজের সঙ্গে, আমাদের মনে রাখতে হবে যে এটা শরিক প্রাধান্য পাবে। কারণ সোরাতে ইচিং জিনিসটা মারাত্মক ভাবে থাকে, এখানেও ইচিং ভ্যারাইটিটা মারাত্মক ভাবে আছে, সেই জন্য সে ক্র্যাশ করছে এবং ব্লিডিং হচ্ছে। কিন্তু যদি এটা সিফিলিসের সঙ্গে যুক্ত হয় তাহলে কিন্তু ইচিং থাকবে না, এটা মাথায় রাখতে হবে। আবার যদি টিউবারকুলার হয় সোরা সিফিলিসের কম্বিনেশন, তাহলেও ইচিং অত তীব্র মাত্রায় হবে না যদি সোরা ডমিনেন্ট থাকে। সাধারণত সোরিয়াসিসটা সেই কারণে আমরা কি দেখি, সাইকোসোরিক হিসেবে গণ্য করি। অর্থাৎ এখানে সোরা এবং সাইকোসিসের প্রাধান্য বেশি দেখি। কারণ কি, এখানে হচ্ছে যে হাইপার কেরাটোসিস হয়, অর্থাৎ কেরাটিন ম্যাটেরিয়াল গুলোর অতিরিক্ত পরিমাণ জমা হতে থাকে। এই যে ডিপোজিট হওয়া এবং অতিরিক্ত মাত্রায়, এটা হচ্ছে সাইকোসিসের লক্ষণ। এবং এই টিস্যুগুলোর প্রলিফারেশনও হয় এখানে। এবং প্যাথোলজিস্টরা এটাকে কিন্তু দে কল ইট এ লিথিক স্টেট। লিথিক মানে কি, মানে রেমেটিক লিথিক অ্যাসিড ডিপোজিশন হওয়ার জন্যই তো রেমেটিক প্রবলেম গুলো এসে থাকে। তো সেই জন্য তারা এটাকে লিথিক স্টেট বলে থাকে, যার জন্য আমরা দেখি সোরিয়াসিসের জন্য সোরিয়াটিক আর্থ্রাইটিস পর্যন্ত ডেভেলপ করে, যেখানে জয়েন্ট গুলো ইনভলভ হয়ে যায়। তাই জন্য এর বেস সোরা যেরকম রয়েছে, বেস ছাড়া তো হবেই না সোরা, তার সঙ্গে সাইকোটিক বেসিস যুক্ত হয়ে আছে। অর্থাৎ
সোরিয়াসিস সবসময় মনে রাখতে হবে, যেটা বেসিস হচ্ছে সাইকোসোরিক বেসিস। সুতরাং পেশেন্টের মধ্যে সোরিয়াসিস থাকলো, সুতরাং আমরা যদি অনেকে সোরিয়াসিস মানে অনেকে মনে করেন যে অ্যান্টিসোরিক ট্রিটমেন্ট দিতে হবে, মোটেই তা নয়। এখানে সাইকোটিক রেমেডি গুলো খুব ইকুয়ালি সেই জন্য কাজ করবে, কারণ এটাকে তো বলাই হচ্ছে, প্যাথোলজিস্টরা এটা বহুভাবে পরীক্ষা নিরীক্ষা করেই বলেছেন, এটা একটা লিথিক স্টেট যেখানে হাইপারকেরাটোসিস হতে থাকে। সুতরাং এই ব্যাপারটাকে মাথায় রেখে চিকিৎসা করতে হবে। আর একটা জিনিস হচ্ছে এরিথ্রোডার্মিক সোরিয়াসিসের কথা বলা হয়েছে, যেটা খুব সাংঘাতিক ভাবে স্প্রেড করে স্কিনের উপরে। এই যে অতিরিক্ত মাত্রায় স্প্রেড করা এবং একটা ডিস্ট্রাকটিভ ফ্যাকাল্টি নিয়ে আসা, সেই কারণে এর সঙ্গে সাইকোসোরিক বেসিসের সঙ্গে কিছুটা সিফিলিটিক স্ট্রেন এখানে যুক্ত হয়ে যে সব মায়াজম একসঙ্গে প্লে করতে থাকে। এই জন্য এটা অনেক ডিস্ট্রাকটিভ ফর্মে চলে যায় এবং যেই জন্য প্রচন্ড ভাবে ছড়াতে থাকে, এবং এটা একটা ডিস্ট্রাকটিভ ভ্যারাইটির সোরিয়াসিস বলে গণ্য করা হয়। তো আশা করি বোঝা গেল যে সোরিয়াসিসের ভিত্তিভূমিটা কি, এবং সেই কারণের জন্য আমরা কিন্তু সবসময় এটা সোরিক ডমিনেন্ট মেডিসিন দিয়ে যে চিকিৎসা করতে পারবো তা নয়। তবে যে কোনো স্কিন ডিজিজ চিকিৎসা করতে গেলে অবশ্যই ফ্যামিলি হিস্ট্রি এবং পাস্ট হিস্ট্রি সঙ্গে আমাদের বর্তমান কমপ্লেন গুলো একযোগে নিয়ে একটা ভাবনা চিন্তা করতে হবে, যেটাকে বলা হয় গ্র্যান্ড টোটালিটি। সেখানে আমরা দেখব যে পেশেন্টটা সোরিক ডমিনেন্ট না পেশেন্টটা সাইকোটিক ডমিনেন্ট। কোনটা সাইকোটিক ডমিনেন্ট হলে নির্দ্বিধায় আমরা সাইকোটিক ডমিনেন্ট মেডিসিন প্রেসক্রিপশন করতে কখনোই দ্বিধাবোধ করব না। আর যদি সোরিক ডমিনেন্ট সিমটোমেটোলজি পেয়ে যাই, তাহলে সোরিক মেডিসিন দিতেও আমরা পিছু পা হব না। এই হচ্ছে মোটামুটি এর ট্রিটমেন্টের গাইডলাইন। এবার আমরা যদি চলে যাই পরবর্তী আলোচনায়, যেটা সাজদা ম্যাডাম করেছেন, নডিউল নিয়ে বলেছেন যে নডিউল গুলো সাধারণত কি হয়, এর সাইজ গুলো একটা সলিড ফরমেশন হয় এবং সাধারণত 1 সেন্টিমিটার ডায়ামিটারের উপরে হয়। প্যাপিউল গুলো হলে আগে সেটা আলোচনা করেছে 1 সেন্টিমিটারের ছোট হয়, আর নোডুল হলে 1 সেন্টিমিটারের চেয়ে বড় হয়। তো এই নডিউল গুলো ভ্যারিয়াস টাইপের নডিউল হতে পারে, সেই সম্পর্কেও আলোচনা করেছে যে সাধারণত এগুলো রাউন্ড হয়, সার্কুলার টাইপের হয়, গোলাকার টাইপের হয়। এ হলো কমন ভ্যারাইটি। তো এগুলো এই নডিউল গুলো সাধারণত একটা ডিপার কম্পোনেন্ট থেকে এদের অরিজিন হয়। কিছু নডিউল আমরা সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রে এদেরকে চোখে দেখতে পাও, খালি চোখে দেখতে পারো, কারণ এটা হচ্ছে এলিভেশন হয়ে যাচ্ছে স্কিনের উপরে, সুতরাং এটা দেখতে কোনো অসুবিধা হয় না। তার মধ্যে যে ভ্যারাইটিতে প্রথম বলেছে এটা হচ্ছে সিবিসিয়াস সিস্ট। সিবিসিয়াস সিস্ট গুলো সিবিসিয়াস গ্ল্যান্ড থেকে হয়
এবং সেগুলো স্কিনের উপরেই থাকে, স্কিনের ভেতরে থাকে। কমন, এটা একটা কমন বিনাইন সিস্ট, এটা মুভেবল, এবং এই যে এর ভেতরে সেন্ট্রাল রিজিয়নে কি থাকে না কেরাটিন সিজি ম্যাটেরিয়াল থাকে, আর বলেছে একটা মুখ থাকে। তো এই যে নডিউলস এই ভ্যারাইটির, এগুলো সাধারণত কি সোরা এবং সিফিলিসের কম্বিনেশন থেকে হয়। কেননা সোরা এখানে থাকার জন্য কি করছে না ডার্মিসের উপরে একটা সাবডার্মিসে একটা পকেট তৈরি করে ফেলতে পারছে, এবং সিফিলিস থাকার জন্য তার মধ্যে সিজি মেটেরিয়াল বা এই মেটেরিয়াল গুলোকে তৈরি করছে, এবং সোরা সেটাকে কালেক্ট করছে। আর এটা কি একটা পকেট তৈরি করছে, সেটাও সিফিলিসের কাজ। এবং সেখান থেকে এই যে অবস্ট্রাকশন যেটা পাংটামটা অবস্ট্রাকশন করছে সোরা, আর যখন ডিসচার্জ করছে তখন এটা সিফিলিস। তাই এই সোরা সিফিলিসের এই যে মেলবন্ধনে এটা সাধারণত তৈরি হয়। সেই কারণের জন্য আমরা এটাকে সোরা সিফিলিসের কম্বিনেশন হিসেবে দেখব। অন্য ভ্যারাইটি যেটা সলিড ফর্মের, যেটাকে বলেছে যে লাইপোমা এখানে কি হচ্ছে, প্রলিফারেশন অফ ফ্যাট টিস্যু, এডিপোজ টিস্যু প্রলিফারেশন গুলো হচ্ছে, এবং এর কি হচ্ছে সফট এর কোয়ালিটি, কারণ ফ্যাট টিস্যু গুলো তো এমনিতেই সফট, সবসময় পেনলেস ভ্যারাইটি হয়। কিন্তু এই যে এক্সেসিভ প্রলিফারেশন অফ দি এডিপোজ টিস্যু, যেটা নর্মালের তুলনায় অনেক বেশি, অ্যান্ড লোকালাইজড একটা গ্রোথ হচ্ছে, অর্থাৎ ইনকোঅর্ডিনেশন আমরা এটা লক্ষ্য করছি। সেই কারণের জন্য এটাকে আমরা সাইকোটিক ভ্যারাইটির মধ্যেই ফেলবো। ডিফারেন্ট ভ্যারাইটি এই আমাদের গ্রোথ গুলো আছে, স্কিন গ্রোথ বলুন আর যাই বলুন, তার মধ্যে লাইপোমা হচ্ছে একটা ভ্যারাইটি, একটা নডিউলার ভ্যারাইটি, এবং এটা আমরা কন্ডাইলোমেটাস সাইকোটিক গ্রোথের মধ্যেই ফেলবো। যে কোনো লার্জ টিউমারকে আমরা কিন্তু এই ভ্যারাইটির মধ্যে ফেলতে পারি, এই নডিউলার ফর্মের মধ্যে। কিন্তু আমরা অনেক সময় হয়তো রোগীকে বলি টিউমার হয়েছে, শুনলে খারাপ মনে করবে বা ভয় পাবে, সেই জন্য আমরা অনেক সময় বলি আপনার একটা বড় ধরনের নডিউল গ্রোথ হয়েছে এইরকম। তো এরপরে যেটা ও বলেছে সেটা কি বলছে যে নিউরোফাইব্রোমা কি নার্ভের উপরে, নার্ভের টিউমার এটা, যেটা পেরিফেরাল নার্ভ টিস্যুর উপরে একটা গ্রোথ হয়। সে কারণের জন্য সাইড টু সাইড এটা মুভমেন্ট হতে পারে, কিন্তু উপর নিচ মুভমেন্ট করতে গেলে বাধা পাচ্ছে। যেটার আর একটা নাম হচ্ছে ভন রেকলিনহোসেনস ডিজিজ বলা হয়। তো এর সঙ্গে যদি প্যাপিওলেট একটা পিগমেন্টেশন মানে হাইপার পিগমেন্টেশন যদি বডির কোথাও যুক্ত থাকে, তাহলে
এই অবস্থাটাকে বলা হচ্ছে নিউরোফাইব্রোম্যাটোসিস টাইপ 1। এখন ঘটনাটা হলো যে এই যে গ্রোথ, এটা একটা সাইকোটিক ভ্যারাইটি, তার সঙ্গে হাইপার পিগমেন্টেশন, মানে পিগমেন্টেশন ও হাইপার মানে অনেক বেশি প্রলিফারেটেড হচ্ছে, মেলানিন পিগমেন্ট গুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে স্কিনে, সে কারণে হাইপার পিগমেন্টেশন হচ্ছে। তো এই যে হাইপার বা প্রলিফারেট করা ডেফিনেটলি আমাদের সিস্টেমে বা ভেতরে টিস্যুগুলোর এই যে হাইপার পিগমেন্টেশন করানোর জন্য অ্যাকচুয়ালি যে মেটাবলিক ডিসঅর্ডারটা হচ্ছে, সেই মেটাবলিক ডিসঅর্ডারটা তো নিয়ন্ত্রণ করছে ভাইটাল ফোর্স। ভাইটাল ফোর্সের মধ্যে একটা ইনকোঅর্ডিনেটিং প্রিন্সিপল কাজ করছে, যেটাই হচ্ছে সাইকোটিক মায়াজম, যেটাই ইনকোঅর্ডিনেশনের জন্য দায়ী। সুতরাং সেই কারণে এই নিউরোফাইব্রোম্যাটোসিস টাইপ 1 এই ভ্যারাইটিকেও আমরা সেই কারণে সাইকোস্টিক ডমিনেন্ট গ্রুপের মধ্যে ফেলবো। এরকম পেশেন্ট আমাদের কাছে বহু আসে, এর আগেও আমরা চিকিৎসা করেছি, আমি নিজেও চিকিৎসা করেছি, এবং সেক্ষেত্রে আমি দেখেছি অধিকাংশ ক্ষেত্রেই অ্যান্টিসাইকোটিক ড্রাগই এসেছে। আসলে কথা কি? আসলে কথা হচ্ছে স্কিন ইজ দ্য মিরর অফ ইন্টারনাল এসেন্স অফ দি ডিজিজ। স্কিনের উপরে যা কিছু হচ্ছে সেটা তো ইন্টারনাল গোলযোগের একটা রেজাল্ট মাত্র। সুতরাং এই ভ্যারাইটি গুলোকে যদি আমরা লক্ষ্য করি যে এটা কি কি মায়াজমেটিক রিফ্লেকশনের ফলে এই ধরনের গুলো হয়ে থাকে, তাহলে আমরা কি বুঝতে পারি যে ইন্টারনাল কমপ্লেন্টস গুলো, তার ইন্টারনাল ডিসঅর্ডার গুলোর মধ্যেও সেই প্রিন্সিপাল লুকিয়ে আছে। সুতরাং আমরা সেই প্রিন্সিপালটাকে খুঁজে বার করব সিমটমের মধ্য দিয়ে, তার সাইকো অ্যানালিসিসের মধ্য দিয়ে, তার পার্সোনালিটির মধ্য দিয়ে, তার টেম্পারামেন্ট গুলোর মধ্য দিয়ে, তার ফ্যামিলি হিস্ট্রির মধ্য দিয়ে, তার পাস্ট হিস্ট্রি গুলোর মধ্য দিয়ে সেইগুলো খুঁজতে থাকবো আমরা। তো শুধুমাত্র এই বাহ্যিক ব্যাপারটাই আমাদের কাছে প্রাধান্য পাবে না, যে সাইকোসিস হয়েছে, নিউরোফাইব্রোমা হয়েছে, অতএব একটা মারো স্পেসিফিক একটা মেডিসিন। একটা আমি দেখেছি টেন্ডেন্সি যে একটা গ্রোথ হয়েছে, কোথায় একটা কন্ডাইলোমেটা হয়েছে, কি একটা অন্য রকমের যে কোনো গ্রোথ হয়েছে, আর কোনো মেডিসিন চিকিৎসকের মাথায় আসে না, সুজা দাও। পেশেন্টটা চিলি না পেশেন্টটা হট, পেশেন্টটার কি ডিজায়ার, কি অ্যাভারশন কিরকম, পেশেন্টটার মনস্তত্ত্ব কিরকম, সে সুজার মনস্তত্ত্বের সঙ্গে ফিট করছে কি ফিট করছে না, এসব কিছু দেখা নেই। একটা গ্রোথ হয়েছে, হ্যাঁ, পেডাঙ্কুলেটেড গ্রোথই হলো না কেন, হোক না যেরকম গ্রোথ, হোক না সে সুজার মতন দেখতে, আমি কিচ্ছু না দেখে সুজা মেরে দেবো। এবার অ্যান্টিসাইকোটিক রেমেডিজ অনেক আছে আমাদের, তার মধ্যে যে কোনোটাই হতে পারে। তো কোন মেডিসিন এর সেই পেশেন্টটা, সেইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবার আমরা যাচ্ছি পরবর্তী আলোচনার মধ্যে, যেটাও বলেছে যে ইনফ্লামেটরি নোডিউল হিসেবে কতগুলো নোডিউলের কথা উল্লেখ করেছে, যেই নোডিউল গুলো সাধারণত মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের দ্বারা হয়ে থাকে, অর্থাৎ টিউবারকুলার ইনফেকশন থেকে এগুলো হয়। আমরা জানি টিউবারকুলার প্রাইমারি ইনফেকশন যদি লাংসে হয়, তারপরে স্কিনের মধ্যে এটা তার রিফ্লেকশন আসতে পারে, যেটাকে বলা হয় কিউটেনিয়াস টিউবারকুলোসিস, টিউবারকুলার কিউটিস। এই বিষয়টা অবশ্যই আমাদের সোরা এবং সিফিলিসের মধ্যে
সাধারণত পরে, কিন্তু সাধারণত মায়াজমের যারা সুপারফিশিয়াল প্র্যাকটিশনার তারা সাধারণত এইরকম ভাবেন এটা সোরা সিফিলিসের কম্বিনেশন থেকে সবসময় টিউবারকুলোসিস হতে পারে, কিন্তু না, ওইরকম ভাবার কোনো দরকার নেই। কারণ হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে টিউবারকুলোসিস সবসময় একটা কম্বাইন্ড মায়াজমের প্রতিফলন মাত্র। সেখানে আমরা দেখেছি যে সোরা এবং সিফিলিসের কম্বিনেশনকে যেরকম টিউবারকুলার বা সিউডোসোরা হিসেবে আমাদের ডক্টর জেইচ অ্যালেন বলে গেছেন, কিন্তু তার পরবর্তী বহু গবেষক এই নিয়ে বহু গবেষণা করেছেন যে এই কম্বিনেশন গুলো কি কি হতে পারে, কত রকম ভ্যারাইটির হয় এবং কিভাবে হেরিডিটারি ট্রান্সমিশন হয়, এ নিয়ে বহু গবেষক গবেষণা করে গেছেন। তার মধ্যে খুবই অন্যতম ডক্টর জেইচ অ্যালেনের পরবর্তী গবেষক যারা রয়েছেন তাদের মধ্যে পিএস অর্টেগা অন্যতম একজন বড় গবেষক হিসেবে চিহ্নিত করা যায়। তার পরবর্তী খুব বড় গবেষকের মধ্যে ডক্টর এম.এল. ধাওয়ালা একটা বড় গবেষক হিসেবে চিহ্নিত হয়ে আছেন ভারতের ইতিহাসে। তার পরবর্তী গবেষক হিসেবে চিহ্নিত হয়ে আছেন ডক্টর জেন কাঞ্জিলাল। এই বিষয়ে এরা আরো দুটো কম্বিনেশনের কথা উল্লেখ করেছেন। সেই কম্বিনেশন দুটো হলো সোরার সঙ্গে সাইকোসিস কম্বাইন্ড হতে পারে। হ্যাঁ, সোরার সঙ্গে সাইকোসিস, সোরার সঙ্গে যখন সিফিলিস হচ্ছে তখন এটাকে ফর্মেটিভ পর্যায়ের বলা হচ্ছে, বা ফর্মেটিভ বলছি, এটা ডিজেনারেটিভ টাইপের বলা হচ্ছে। আর যখন সোরার সঙ্গে সাইকোসিস যুক্ত হচ্ছে তখন এটা ফর্মেটো ডিজেনারেটিভ টাইপ বলা হচ্ছে। অর্থাৎ এখানে যে ডিস্ট্রাকটিভ প্রসেসটা অত র্যাপিড নয়। অর্থাৎ সোরার সঙ্গে সোরা তৈরি করছে একটা ইনহিবিশন, একটা অ্যাট্রোফিক স্টেট, একটা মানে উইকেন্ড ফর্মের অবস্থা। তার সঙ্গে সাইকোসিস যখন যুক্ত হচ্ছে তখন কি হচ্ছে, একটা স্ট্যাটিক, একটা ফাইব্রোটিক স্টেট তৈরি করছে। সেখানে ডিস্ট্রাকটিভ ফরমেশনটা কমে যাচ্ছে। এই কারণে টিউবারকুলোসিসের ক্ষেত্রে অনেক ব্যক্তির, অনেক ইন্ডিভিজুয়ালের দেখা যায় যে ফাইব্রোটিক চেঞ্জ, অর্থাৎ লাংসের ভেতরে তার কেজিয়াস ফোকাস তৈরি হয়েছে ঠিকই, কিন্তু তার সারাউন্ডিং একটা ফাইব্রাস টিস্যু তৈরি হয়েছে, যেই ফাইব্রাস টিস্যুটা লাংসকে ফার্দার প্রোটেকশন, ডিস্ট্রাকশনের হাত থেকে বাঁচাচ্ছে। সেখানে যে হেমোরেজ মানে ব্লিডিং অনেক কম হচ্ছে, বা খুব মিনিমাম একটা হেমোরেজ হচ্ছে, এবং সেটা ফাইব্রোটিক ভ্যারাইটি বলা হচ্ছে, ফর্মেটো ফাইব্রোটিক ভ্যারাইটি বলা হচ্ছে। অর্থাৎ যেখানে ডিস্ট্রাকশনের ভাগ খুবই কম, এটা টিউবারকুলার ক্ষেত্রে হচ্ছে। এবং এই টিউবারকুলার এই নোডিউলের ক্ষেত্রেই যে এরকম হয় তা না, অনেক ক্যান্সারের ক্ষেত্রেও তা হচ্ছে। যেমন সার্কোমার ক্ষেত্রে হতে পারে, যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিস্ট্রাকশনটা অনেক কম। সেখানে যে মাত্রায় ডিস্ট্রাকশন হওয়া উচিত
সে মাত্রায় ডিস্ট্রাকশন হচ্ছে না, এবং ক্যান্সারের যে মেটাস্টেসিস, সেই মেটাস্টেসিস খুব প্রগ্রেস খুব স্লো, ভেরি স্লো। কিন্তু in another case we see the destructive process is very rapid. ক্যান্সার হলো, ধরা পড়লো, দ্রুত ব্লিডিং ফ্লিডিং হয়ে দ্রুত মারা গেল, রোগীকে কোনো মতেই মানে রক্ষা করা গেল না। আর একটা ক্ষেত্রে যেখানে ফরমেটোফাইব্রোটিক স্টেট, যেখানে সোরাসাইটোসিসের প্রাধান্যটা সেই রোগীর মধ্যে অনেক বেশি, সেক্ষেত্রে তার ব্লিডিং খুব কম, ডিস্ট্রাকশন খুব কম, স্লো প্রোগ্রেস, এবং মেটাস্টেসিস ইজ টু লেট। এরকম আমি বেশ কিছু ক্যান্সারাস রোগীকে আমি দেখেছি এবং অবজার্ভ করেছি। একটা ব্রেস্ট ক্যান্সারের রোগীকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারলাম, আর অন্য একটা ব্রেস্ট ক্যান্সারের রোগীর ইমপ্রুভমেন্ট হয়েও হঠাৎ করে ব্রেস্টে অ্যাবসেস হয়ে ফেটে দ্রুত মারা গেল, তাকে আমি কিছুদিন বাঁচাতে পারলাম। এবং লক্ষ্য করা গেল তার মধ্যে সিফিলিটিক মায়োজম অনেক বেশি প্রাধান্য ছিল। আগেরটার ক্ষেত্রে যেটা দেখেছি সাইকোটিক মায়োজমের প্রাধান্য বেশি ছিল, এবং সেই ক্ষেত্রে তাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে। সুতরাং এই যে ভদ্রলোকদের যে গবেষণাপত্র, গবেষণার রেজাল্ট যা বলে গেছে, আমি সেটা ভেরিফাই করেছি, এবং ভেরিফাই করে তাদের সিদ্ধান্ত যে একদম সুচিন্তিত সিদ্ধান্ত, এ বিষয়ে আমার কোনো সন্দেহই নেই। তো সেটা যাক, আর একটা কম্বিনেশন আছে, যেটা হচ্ছে সাইকোসিফিলিস, সাইকোসিসের সঙ্গে সিফিলিসের কম্বিনেশন, এবং তার বেসগ্রাউন্ডে থাকে সোরা, যেটা হচ্ছে ডিজেনারেটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ ভ্যারাইটি। এই তিন মায়োজম যখন সোরার উপরে সাইকোসিস এবং সিফিলিস রাজত্ব করতে থাকে, তখন একটা ডিস্ট্রাকটিভ প্রসেস আমাদের পেশেন্টের মধ্যে ভয়ঙ্কর ভাবে প্রাধান্য পায়, এবং সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট করা খুবই মুশকিল। সাধারণ চিকিৎসকেরা মায়াজম যারা বোঝেন না বা মায়াজম নিয়ে খুব উপহাস টুপহাস করেন, তারা এইসব রোগীকে আজ একটা ওষুধ দেবেন আর কাল একটা ওষুধ দেবেন। কারণ হচ্ছে প্রতিদিনই দেখা যাবে সিমটমের অদল বদল হচ্ছে, এবং ডিস্ট্রাকটিভ সব সিমটম চলে আসছে, এবং তার মধ্যে মনে হবে আজকে 15 দিন পরে একটা চিত্র ওষুধের পেলো, আবার 15 দিন পরে মনে হচ্ছে আর এক চিত্র পাচ্ছে। ফলশ্রুতিতে এইসব সুপারফিশিয়াল প্রেসক্রাইবাররা ওষুধের পর ওষুধ দিয়ে রোগীকে ইনকিউরেবল করে তুলবে, এবং তারা হতাশ হয়ে যাবে যে কেন এটা হচ্ছে, তার কারণই এটা ধরতে পারবে। এবং এই সব জাতীয় রোগীর সংখ্যা এখন এত বেশি বেড়ে চলেছে, এবং এই সব রোগীকে কিওর, যারা কিওর তো করা এটা দুরূহ ব্যাপার, আমি বলছি অন্তত রিলিফের ট্র্যাকে তুলতেও যদি এই সমস্ত চিকিৎসকরা সফলতা না পান, তাহলে কি সাফল্য চিকিৎসায় তো আসবে না। সেই জায়গায়, যে জায়গায় হোমিওপ্যাথির মেরিট দাবি করে, সেই জায়গায় পৌঁছানো সম্ভব না। তো যাক, এটা একটা বড় লেকচার দিয়ে ফেললাম। এবার আমি চলে যাই পরবর্তী আলোচনায়, কারণ এটা এই প্রসঙ্গে খুব গুরুত্বপূর্ণ বলেই আমি বলছি যে এই যে টিউবারকুলার টেন্টের ক্ষেত্রে যে ইনফ্লামেটরি নোডিউলস হচ্ছে, সেই নোডিউলের ক্ষেত্রে সোরাসিফিলিসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সাইকোসিসের ভূমিকা নেই, এটাও কিন্তু একদমই ঠিক কথা নয়। এবার হচ্ছে লুপাস ভালগারিস বলে একটা কথা বলেছে, যেখানে রেডিশ প্লেক হয়, রেডিশ থেকে ব্রাউন চেঞ্জ হয়, ব্রাউন কালার, অর্থাৎ কি এই যে প্লেক গুলো চেঞ্জ করছে, এই চেঞ্জেবল কালার মানেই হচ্ছে এটা হচ্ছে টিউবারকুলার ভ্যারাইটি শো করছে, যেখানে সোরাসিফিলিসের প্রাধান্যটাই বেশি। এবার টিউবারকুলোসিসের ক্ষেত্রে স্ক্রোফুলোডার্মা বলে একটা জিনিস আছে,
সেক্ষেত্রেও তো বলেছে যে লিম্ফ নডিউলকে অ্যাফেক্ট করে। আমরা সবাই জানি যে সিফিলিস সবসময় তার আগে বলেনি যে লিম্ফ নডিউলকে আক্রমণ করে, লিম্ফ থেকে বোনকে আক্রমণ করে, বোন থেকে তারপরে স্কিনে আসছে, অর্থাৎ ভেতর থেকে বাইরের দিকে আসছে। কিন্তু ভেতর থেকে বাইরের দিকে আসা মানে আমরা মনে করি যে ভেতর থেকে বাইরে আসা মানে ভালো, কিন্তু এটা ডিজিজ প্রসেস। ডিজিজ প্রসেসটা এইভাবে এগোয়, সুতরাং এক্ষেত্রে মোটেই ভালো না। ডিজিজ প্রসেসটা অবশ্যই ডিস্ট্রাকটিভ, কারণ প্রথমে লিম্ফ নোড গুলোকে আক্রমণ করে, তারপর বোন আক্রমণ করে, যেটা হচ্ছে সিফিলিসের প্রধান বৈশিষ্ট্য, যে এরা লিম্ফেটিক সিস্টেম এবং বনি সিস্টেমকে আক্রমণ করে থাকে। এবং অনেক সময় এগুলো পেইনফুল হতে পারে, কারণ ডিউ টু ইনফ্লামেশন। ইনফ্লামেশন যেখানেই আছে সেখানেই একটা পেন থাকবেই, এবং লিম্ফ নোড গুলোর মধ্যে একটা আলসার তৈরি করতে পারে, যেই আলসারটা চুপটি করে বসে থাকে, সারেও না, দীর্ঘদিন ধরে বসে থাকে, কোল্ড অ্যাবসেস বলা হয় সেই জন্য। এখানে কোনো ইনফেকশন খুঁজে পাওয়া যায় না, ইনফ্লামেশন খুঁজে পাওয়া যায় না, কিন্তু পরবর্তী দীর্ঘদিন এইভাবে বসে থাকলে দেখা যাচ্ছে একটা ডিসচার্জ তৈরি হতে পারে, একটা ভেতরে ভেতরে একটা ট্র্যাক তৈরি হয়ে যাচ্ছে। এই যে একটা ডিস্ট্রাকটিভ ট্র্যাক তৈরি হচ্ছে, সেই জন্য এটাকে অবশ্যই টিউবারকুলার ভ্যারাইটিস এর মধ্যে ফেলতে হবে। সোরা সিফিলিসের কম্বিনেশন না থাকলে এটা কখনোই সম্ভব হতে পারে না। কারণ এই যে চুপটি করে বসে থাকা এবং ভেতরে ভেতরে কাজ করে যাওয়া, এটা হচ্ছে লো ভাইটালিটি রিয়াকশন। আর এই লো ভাইটালিটি একমাত্র সিফিলিস তৈরি করে, এবং সোরার সঙ্গে সিফিলিস কম্বিনেশন হয়ে এই জিনিসটা আরো এনহ্যান্স করে দেয়। এরপরে হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস নোডিউলস, যেখানে ডিস্টাল ফ্যালেঞ্জিয়াল জয়েন্টে হলে তার নাম হচ্ছে হেমার্ডিন নোডিউল। আবার প্রক্সিমাল যদি ফ্যালেঞ্জিয়াল জয়েন্টে হয় বাসাস নোডুল বলা হয়েছে নাম, এগুলো নামকরণ মাত্র। এক এক সময় ডিস্টাল ফ্যালেঞ্জিয়াল জয়েন্টে যিনি আবিষ্কার করেছেন সেই হেভারডেনের নাম অনুসারে হয়েছে, আবার প্রক্সিমাল ফ্যালেঞ্জিয়াল জয়েন্টে যিনি আবিষ্কার করেছেন তিনি বাউসার, তার নাম অনুসারী হয়েছে। এই নামগুলো এই মাত্র, কিন্তু দেয়ার ক্যারেক্টার আর সেম। সেখানে কি একটা বনি হার্ড স্টিফনেস থাকছে। এই জাতীয় জিনিসগুলো সাধারণত কি অস্টিও আর্থ্রাইটিস একটা ডিজেনারেটিভ ডিসঅর্ডার, দুটো এই জয়েন্টের ভেতরে যেখানে হচ্ছে সেখানে আমাদের কি দেখা যায়, একটা গ্রোথ তৈরি হয় বনে, যেখানে সেই গ্রোথটা আস্তে আস্তে জয়েন্টের লেয়ারের মধ্যে চলে যায়, এবং দুটো লেয়ারের মধ্যে দুটো এপিফাইসিসের মধ্যে সংঘর্ষ হয়, ফলে একটা পেন তৈরি হতে পারে, এরকম একটা কন্ডিশন তৈরি হয়। এবং সাইনোভিয়াল ফ্লুইড যেখানে অনেক সময় কমে যায়, শুকিয়ে যায়, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। এরকম একটা পরিস্থিতিগুলোতে এই নডিউল গুলো তৈরি হয়ে খুব পেশেন্টের ক্ষেত্রে বাজে অবস্থার তৈরি করে। সেই কারণের জন্য কি হচ্ছে, এইটা যে সাইকোসিসের জন্য হচ্ছে তা নয়, একটা ডিজেনারেটিভ ডিসঅর্ডার, এবং সেই কারণের জন্য এটাকে কি সোরা সিফিলিসের কম্বিনেশনটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে কিন্তু আবার উল্টো, এখানে পালমোনারি ওই লাংস থেকে একটা এই রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকলে তার সেই ক্ষেত্রে সেই পেশেন্টের লাংসের মধ্যেও আমাদের নডিউল পেতে পারি, যেটাকে পালমোনারি রিউমাটয়েড আর্থ্রাইটিক নডিউল বলা হয়। আবার চামড়ার নিচে যদি হয় তাকে এটাকে সাবকিউটিনিয়াস নডিউল বলা হয়। সাধারণত এগুলো
পেনলেস হয়, কিন্তু রিমেটয়েড আর্থ্রাইটিসের সঙ্গে ইমিউনোলজির সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ, যেখানে HLA-B27 এবং HLA-B7 এইসব ইনফ্লামেটরি প্রোডাক্ট গুলো অনেক পজিটিভ হয়ে যেতে পারে, অথবা আরে ফ্যাক্টর পজিটিভ হতে পারে। এবার দেখতে হবে কোনটা সেটা রয়েছে, তার মধ্যে সেইগুলো দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, নিয়ে ডায়াগনোসিসে আসতে হয় সাধারণত। তো সেরকম ক্ষেত্রগুলোতে আমরা এটাকে সাইকোটিক ভ্যারাইটির মধ্যে ফেলি, একটা ইনকোঅর্ডিনেশন ডেভেলপ করে ইমিউনোলজিক্যাল সিস্টেম অ্যান্ড জেনেটিক সিস্টেম অ্যান্ড আমাদের এই লোকোমোটর সিস্টেম, এই সিস্টেমগুলোর মধ্যে একটা ইনকোঅর্ডিনেশন ডেভেলপ করে এবং একটা স্টিফনেস সাংঘাতিক ভাবে রাজত্ব করে। এবার আমরা যাচ্ছি লেপ্রোসি নডিউল। লেপ্রোসি নডিউল গুলো সাধারণত কানের পেছনে ইয়ার লোবিউলে বেশি দেখা যায়, সফট ইন কনসিস্টেন্সি, এবং এটা হাইপোপিগমেন্টেশন হয় এবং সেন্সেশন থাকে। লেপ্রোসির খুব গুরুত্বপূর্ণ দিক, লেপ্রোসি সাধারণত আমরা দেখি আপনারা কি ওই লেপ্রোসি নডিউল অব্দি শুনতে পেয়েছেন? হ্যাঁ স্যার, লেপ্রোসি নডিউল অব্দি শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে ওর তিনটে ক্যারেক্টার আছে, যেটা হচ্ছে কানের পেছনে বেশিরভাগই হয়, অন্য জায়গাও হতে পারে, হাইপোপিগমেন্টেশন এবং সেন্সেশন থাকে না। এই যে সেন্সেশন না থাকা এবং পিগমেন্টেশনের যে ডিস্ট্রাকশন, এই সমস্ত গুলো অবশ্যই সিফিলিসের প্রাধান্য সেখানে থাকে। সেই জন্য এটা লেপ্রোসি অবশ্যই একটা টিউবারকুলার ভ্যারাইটি, যেখানে সিফিলিসের প্রাধান্য খুব বেশি। ভাইরাস, আপনারা ক্রনিক ডিজিজ যদি পড়াশোনা করেন তাহলে অবশ্যই দেখবেন যে লেপ্রোসিকে ডক্টর হ্যানিম্যান সোরার মধ্যে ঠেলে দিয়েছেন এবং তিনি সেই হিস্ট্রিটা তুলে এনেছেন, যে তবে অবশ্যই এটা সোরা প্রাথমিকভাবে যদি না থাকে তাহলে লেপ্রোসির যে সাসেপ্টিবিলিটি, এটা তৈরি হওয়া সম্ভব নয়, সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কিন্তু লেপ্রোসিকে স্টাডি করলে আমরা দেখেছি যে সেন্সেশন না থাকা, একটা ডিস্ট্রাকটিভ, যেখানে মেলিগনেন্ট লেপ্রোসি গুলো যেখানে টিস্যু ডিস্ট্রাকশন, আলসারেশন হয়ে একেবারে ডিফর্মিটি নিয়ে আসি, অবশ্যই সেটা শরিক নয়। সেই কারণে সোরা ব্যাকগ্রাউন্ডে আছে এবং সিফিলিস তার সঙ্গে অ্যাক্টিভলি থাকবেই থাকবে। নেক্সট আমরা যাচ্ছি সিস্ট। সিস্টের ক্ষেত্রে আমরা দেখছি যে সিবিসিআর সিস্ট সম্পর্কে তো আগেই বলেছে, তারপরে বলেছে ডার্ময়েড সিস্ট। এই ডার্ময়েড সিস্ট গুলো কনজেনিটাল হয় এবং বোনকে ডিস্ট্রাকশন করে, এবং এটা ইনওয়ার্ড মুভমেন্ট নয়, ভেতরের দিকে চলে যায়, দুটো বোনের সংযোগস্থলে দেখা যায় এবং পেরিঅরবিটাল এরিয়াতে হয়, এবং এটা হেয়ারি একটা বনি টাইপের একটা জিনিসগুলো ভেতরে ফর্মেশন তৈরি হয়, সেই কারণে একটা হার্ড কনসিস্টেন্সি অনেক সময় দিয়ে থাকে। তো এই যে বিষয়টা, যেহেতু এটা ডিস্ট্রয় করতে করতে কি হয়, ভেতরের দিকে যেতে যেতে বোনকে ডিস্ট্রয় করতে থাকে, সেই জন্য এটা অবশ্যই টিউবারকুলার ভ্যারাইটির মধ্যে ফেলতে হবে এবং আমরা একে সেইভাবেই চিকিৎসা করব। সুতরাং সিস্ট বা একটা গ্রোথ হলেই যে এটা সাইকোসিস, অর্থাৎ যে কোনো গ্রোথই সাইকোসিস, সেটা কিন্তু ভাবা উচিত নয়। কারণ হচ্ছে তার যে কিভাবে ফর্মেশন হচ্ছে, সে তার কিভাবে তার অগ্রসর হচ্ছে এবং তার মোডাস অপারেন্ডি কি, সেগুলো বুঝে প্র্যাকটিস করা উচিত। এবার হচ্ছে
এপিডার্মাল সিস্ট, যেখানে একটা সেন্ট্রাল পাংটাম থাকে, অর্থাৎ মাঝখানে একটা ছিদ্র থাকে এবং কম্প্রেসিবল থাকে, মুভেবল থাকে, পেনলেস থাকে। এখানে সেকেন্ডারি ইনফেকশন এতে যদি হয় তাহলে অফেন্সিভ ডিসচার্জ হতে পারে। এই যে অফেন্সিভ ডিসচার্জ এবং এর যে কোয়ালিটি, সেটাগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে এটা সোরার সঙ্গে সিফিলিস না থাকলে এই যে ইনফেকশন হয়ে অফেন্সিভ ডিসচার্জ কিছুতেই আসতে পারবে না। সুতরাং এটা অবশ্যই টিউবারকুলার ভ্যাসাইটি সোরার সঙ্গে সিফিলিসের কম্বিনেশন থাকতে হবে। এবার হচ্ছে বেকার সিস্ট, যেটাও বলেছে যে পপ্লিটিয়াল এরিয়াতে হয়, অর্থাৎ নিজো এন্ডের ব্যাক সাইডের অংশকে পপ্লিটিয়াল, যেটাকে ফোল্ড, সেখানে হয়। এখানে সাইনোভিয়াল ফ্লুইড অনেক পরিমাণে জমা হয়ে যাচ্ছে এবং সেই কারণে এর মধ্যে একটা সফট কনসিস্টেন্সি তৈরি হয়ে যাচ্ছে। এটা যদি রাপচার হয়ে যায়, রাপচার্ড হয়ে বেরিয়ে আসতে পারে, অর্থাৎ এটাও সোরা এবং সিফিলিসের কম্বিনেশন। যেহেতু ওর মধ্যে অ্যাকুমুলেশন হচ্ছে এবং রাপচার হচ্ছে, এই যে টেনশন নিতে পারছে না, এটা ডিস্ট্রাকটিভ প্রসেস তৈরি হচ্ছে, সে কারণে এটা সিফিলিটিক কম্বিনেশন রয়েছে সোরার সঙ্গে। এটা হচ্ছে পিলোনাইডাল সিস্ট, পাইলোনাইডাল সিস্ট বা পিলো অনেকে বলে, পিলোনাইডাল সিস্ট, যেটা হচ্ছে পেরিয়ানাল রিজিয়নে হতে পারে। এটা সাবকিউটিনিয়াস টিস্যুতে সাধারণত হয়। স্যাক্রাম এবং পিউবিক বোনগুলোর মাঝখানে বেশিরভাগই লক্ষ্য করা যায়, যেইগুলো আমরা মাল্টিপল সাইনাস তৈরি করে ভিতরে এবং একটা ট্রাক তৈরি করে। সেই সব প্যাথোলজিকে দেখলে আমরা এটা বুঝতে পারি যে সোরার সঙ্গে সিফিলিস না থাকলে কখনো এটা তৈরি হতে পারবে না, এই মাল্টিপল সাইনাস তৈরি হতে পারবে না, একটা ট্রাক তৈরি হতে পারবে না। সুতরাং ইটস এ টিউবারকুলার ভ্যারাইটি। সুতরাং আমরা এই বিভিন্ন প্যাথোলজি গুলোকে আমরা আমাদের হোমিওপ্যাথিক ডাইনামিক প্যাথোলজির দৃষ্টিকোণ থেকে বিচার করতে পারি এবং সেই হিসেবে যদি আমরা চিকিৎসা ঠিক মতন করতে পারি, অবশ্যই খুব ভালো সাফল্য আমরা অর্জন করতে পারবো। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।